রাজনীতি, প্রতিশোধ আর ভালোবাসার এক দুর্ধর্ষ লড়াইয়ে এবার এক নতুন রূপে ফিরলেন বিজয় দেবরাগোন্ডা। 2025 সালে বহুল প্রতীক্ষিত সিনেমা মুভিটি শুরু করব তার আগে তোমাদেরকে জানাই, তোমরা যখন চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করেই চলে যাও তখন মনটা একটু খারাপ হয়ে যায়। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবেই পাশে থেকো। তাহলে আর বেশি বকবক না করে এবার মুভিটি শুরু করা যাক। সিনেমাটি শুরুতেই দেখানো হয় শ্রীকোলা নামক একটা জায়গাকে দেখি। সাল চলছে 1920। হামলা করেছে ব্রিটিশ সৈন্যরা, কারণ নাকি ওখানে সোনার খনি আছে। ওখানকার মানুষদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। সেখান থেকে চলে গেলে ভালো, আর না হলে তাদেরকে উচ্ছেদ করবেই ওখান থেকে, মানে মারারও পরিকল্পনা তাদের আছে। সেই জন্য ব্রিটিশ সৈন্যরা সমস্ত রকম তৈরিও হয়ে এসেছে। এখানেই বাঁধে আর একটা সমস্যা, এখানে যিনি রাজা ছিলেন তিনি ওই জায়গাটা ছেড়ে কোনো মতেই যেতে রাজি হন না। তাই ব্রিটিশ সৈন্যরা এসেছে তাদেরকে বোঝানোর জন্য, আর সেখানকার রাজা তাদের প্রজাদেরকে দিয়ে সেই ব্রিটিশ সৈন্যদেরকেই হামলা করে দেয়, তাদেরকে মেরেও ফেলে। কিন্তু এই খবরটা ব্রিটিশ সৈন্যদের কাছে পৌঁছাতে খুব একটা দেরি। পরের দিন সকাল ব্রিটিশ সৈন্যরা হামলা করে দেয় তাদের ওপরে। এদিকে রাজা তার প্রজাদেরকে নিয়ে, লোকজন নিয়ে আজব রকমের মাস্ক পরে একটা যেন সিল করে দেয় জায়গাটা, আর তাদের মধ্যেই ঢেকে রেখেছিল সেখানকার মহিলা আর ছোট ছোট বাচ্চাদের। এখানে আসার পরে ব্রিটিশ সৈন্যরা আবারও ওয়ার্নিং দেয়, কিন্তু কোনো কাজ হয় না। তারপরে ব্রিটিশ সৈন্যরা আক্রমণ করে বসে তাদের দিকে, তারাও তাদের মতন কাজ করে। কিন্তু ব্রিটিশ সৈন্যদের ছিল আধুনিক যন্ত্রপাতি, তাদের কাছে কি রাজার প্রজারা পেরে ওঠে? কিছুতেই না। ওই শিলটা কোনো ক্রমে ভেঙে যায়, তারপরে মারতে শুরু করে দেয় ওদের। এই ব্যাপারটাতে ওরাও পাল্টা মারতে শুরু করে দেয় ওদেরকে। এখন ধরেই ওদের মধ্যেকার ফাইট চলতে থাকে। রাজার লোকেরা তাদের আধুনিক অস্ত্রের সঙ্গে পেরে ওঠে না, তবুও তারা হাল ছাড়ে না। রাজা বুদ্ধি করে একটা নৌকার মধ্যে সেখানকার নারী আর বাচ্চাদেরকে তুলে দেয়। সেখানকার লোকজন আর রাজা নিজে থেকে যায়। তারপরে রাজা সমেত সেখানকার লোকজন অনেকে মারা যায়, আর সেই নৌকাটা চলতে থাকে অজানার উদ্দেশ্যে। এরপরে 70টি বছর কেটে গেছে। দেখানো হয় হায়দ্রাবাদে পুলিশ কার্যালয়ে ট্রেনিং চলছে। এখানে দেখা যায় খাম হাতের একটা ছেলেকে, যে এই ছেলেটিকে দেখছেন এর নাম সুরিয়া। তার বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে। অনেক খোঁজাখুঁজির পর তার বন্ধুকে দেখতে পেয়ে যায়। তার বন্ধু প্রকাশ। সুরিয়া প্রকাশের সঙ্গে দেখা হওয়া মাত্রই বলে যে তুমি আমার ওই কাজটা করে দিলে না কেন, আমার খুব দরকার। তখন প্রকাশ বলে সে নিজে তো পুলিশ কমিশনার না, সে ওখানে কাজ করে। সুরিয়া এসেছে তার বড় ভাইকে খুঁজতে। সুরিয়া গ্রামের কোনো একটা থানায় কনস্টেবলের চাকরি করে। প্রকাশকে অনেকবার কাকুতি মিনতি করা চাটিস্টের সঙ্গে দেখা করিয়ে দেয় সুরিয়ার। তার কাছে একটা ছবি ছিল তাদের ছোটবেলাকার তোলা। এই ছবিটি একমাত্র সুরিয়ার সম্বল, তার বড় ভাইয়ের খোঁজার। বড় ভাই বেঁচে আছে না মরে গেছে সেটা পর্যন্ত এখনো জানে না। প্রকাশ দেখা করিয়ে দেয় সেই স্কেচ আর্টিস্টের সঙ্গে সুরিয়ার। আর সুরিয়া বলে স্যার এটাই একমাত্র ছবি যেটা আমার বড় ভাইয়ের সঙ্গে তোলা। তারপর অনেক অনুরোধ করার পর সেখান থেকে বেরিয়ে আসে সুরিয়া। বেরিয়ে আসতে আসতেই অফিসে দেখে একটা পুলিশ অফিসারকে বৃদ্ধ ভদ্রলোক কাকুতি মিনতি করছে। দাদুটি তার নাতিকে সারেন্ডার করেছিল পুলিশ অফিসার কাছে গতকাল রাত। বৃদ্ধ লোকটি তার নাতির খোঁজ নিতে এলে পুলিশরা জানায় যে তোমার নাতি তো এখানে নেই। নাতিকে ধরেছিল ঠিক, চালান করবে বলে নয়, তার নামে কোনো এফআইআর লেখেনি, তাকে ডাইরেক্ট এনকাউন্টার করবে। এইসব কথা শুনে কাকুতি মিনতি করতে থাকে তার দাদুটি। আর পুলিশ অফিসার জোরে বৃদ্ধ ভদ্রলোকটিকে থাপ্পড় মারে, আর কোনো মানবিকতা না দেখিয়ে পুলিশ অফিসারটা লাতও মারতে থাকে। এটা দেখে সুরিয়ার একদমই সহ্য হচ্ছিল না, কি করবে বুঝে উঠতে পারছিল না। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে চুপি চুপি সে একটা দরজা খুলে দেয়। খুলে দেওয়ার পরই সে পুলিশ অফিসারকে সে জোরে থাপ্পড় লাগায়। থাপ্পড় লাগানো মাত্রই সেখানকার অনেক পুলিশ অফিসার সুরিয়াকে ধরা মারতে থাকে। মানে এটা সে নিজের ইচ্ছাতেই মার খাচ্ছিল, যাতে কয়েদিটা দরজা খুলে পালিয়ে যেতে সক্ষম হয়। এই জন্য এটা সুরিয়ার প্ল্যান ছিল। তারপরে যখন বুঝতে পারে যে সন্ত্রাসী পালিয়েছে তখন বাকি পুলিশরা সন্ত্রাসীর পিছনে দৌড়াতে থাকে, আর এই সময়ে সুরিয়াও পালিয়ে যায়। রাতে যখন বাড়ি ফেরে সুরিয়া দেখে বাড়িতে আগে থেকেই বস এসে হাজির। বস নানা রকমের উল্টোপাল্টা কথা বলে তোমার কি করে সাহস হয় তোমার উপরের অফিসারকে তুমি চড় মারো, তোমাকে সাসপেন্ড হতে পারে জানো। সুরিয়াকে বলে পুলিশ অফিসারটা তোমার সঙ্গে যে কাল কি হবে সেটা আমি জানি না, আমার উপরে অনেক বড় বড় প্রেসার আছে, সঙ্গে কি হবে সেটা তো আমি জানি না। তখন সুরিয়া পুলিশ অফিসারটাকে বলে স্যার জানেন ওই বৃদ্ধ ভদ্রলোকটিকে যা নয় তাই বলে অপমান করছিল আর প্রচুর মারধরও করছিল, তাই আমি সহ্য করতে পারিনি। সুরিয়ার মা তখন ঠিক সেই সময় চলে আসে সুরিয়াকে বলে তুই ঠিক কাজ করিসনি, স্যারকে সরি বল, তোর চাকরি চলে গেলে আমাদের কি হবে, কি খাবো ভেবে দেখেছিস, সেসব কথা তো ভাবিসনি, যাই হোক এর জন্য তোকে সরি বলতেই হবে। তারপর সুরিয়ার মা এই কথাটা বলে ঘরে চলে যায়। গত 18 বছর ধরে সুরিয়ার মা সুরিয়ার সঙ্গে ঠিক করে কথা বলেনি, কারণ তার দাদা
গত 18 বছর হলো হারিয়ে গেছে। একদিন সকালে সুরিয়া সাইকেল নিয়ে বেরিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। পুলিশ স্টেশনে গিয়ে দেখে যে ওখানে বড় বড় গাড়ি আছে, তার মানে বড় বড় অফিসাররাও এসেছে। ঘরে ঢুকেই দেখে স্বয়ং পুলিশ কমিশনার নিজে, সঙ্গে অন্যান্য অফিসাররাও আছে। তখন পুলিশ কমিশনার বলে, তুমি তাকে থাপ্পড় মেরেছো, এত বড় তোমার সাহস, তোমাকে সাসপেন্ড আটকাবে তোমায় কিভাবে? তুমি কি বলবে? তোমার সাসপেন্ডে আটকানোর জন্য তোমাকে একটা উপায় বলে। সুরিয়া বলে, ওকে তো আপনারা অ্যারেস্ট করেননি, তাহলে আপনাকে কি বলে সাসপেন্ড করবেন? তারপরে ওর নামে কোনো এফআইআর হয়নি, কেস করতে হবে যে আমি আমার সিনিয়রকে কেন থাপ্পড় মেরেছি। যখন কোর্টে কেসটা যাবে তখন আপনারা কি বলবেন? যখন কোর্টে উঠবে তখন তো আমাকে বলতেই হবে না যে কেন অফিসারকে থাপ্পড় মেরেছিলাম, তাহলে তখন তো সত্যিটা বের হয়েই যাবে। আর এমনিতেও আপনার নামে 3টে এনকাউন্টারে কেস চলছে, তা ব্যাপারটা তো আপনার জন্য ভালো হবে না, তাই না? আপনি তো আমাকে সাসপেন্ড করতেই পারবেন না স্যার। এই কথা শুনে কমিশনার তো থমকে যায়। তার পাশে বসে থাকা একটা লোক ছিল, লোকটার নাম জেপি। সুরিয়ার কথা শুনে জেপি তো অবাকই হয়ে যায় যে এত বুদ্ধিমত্তা আর এত সাহস। তারপরে তারা চলে যায় গাড়ি বার করে। তারপরে সুরিয়ার সাথে দেখা করতে আসে জেপি। সুরিয়াকে আন্ডারকভার অপারেশনের জন্য বলে, কিন্তু কোনোভাবেই সুরিয়া আন্ডারকভার অপারেশনের জন্য রাজি হতে চায় না। অনেক করে বোঝাতে থাকলেও রাজি হতে চায় না। জেপি বলে, এই অপারেশনটা করতে তুমিই পারবে, তোমার মতন সাহসী ছেলের, বুদ্ধিমত্তার ছেলেরই প্রয়োজন। কিন্তু সুরিয়া বলে, আমি এটা করব না। কিন্তু একটা ফাইল দেখায় যে বলে তোমার দাদার ডিটেলস আছে। তখন সুরিয়া না করতে পারে না জেপিকে। আর জেপি বলে, তুমি এই অপারেশনে যাবে, তোমাকে তোমার চাকরি আর তোমার পরিবার ভুলে যেতে হবে। সেটা শুনেও সুরিয়া আর না করতে পারে না, কারণ সে তার দাদাকে অনেক দিন যাবৎ খুঁজছে। এবার তার দাদার একটা সঠিক ঠিকানা পেয়েছে, সে তো আর কি করে না করবে। একদিন সকালবেলাতে জেপি ওকে নিয়ে একটা জায়গাতে নিয়ে যায়। তার ট্রেনিং শুরু। শ্রীলঙ্কায় জাপটাপোর্ট নামে একটা জায়গা আছে। ইন্টেলিজেন্সের খবর অনুযায়ী জানা যায় যে হংকং থেকে আসবে এবং সেখানে এক কন্টেনারে ভরা থাকবে একটা গোলা বারুদের। আর এটা যদি সন্ত্রাসবাদীদের হাতে চলে যায়, ন্যাশনাল লেভেলের একটা ভয়ের সৃষ্টি হবে। এইভাবেই আগের প্রাইম মিনিস্টারকে মারা হয়েছিল। আর সেখানে সমস্ত কালোধন নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার কার্টেল। আর সেখানে লিডার হয় আরিয়াপ্পা, আর আরিয়াপ্পার ছেলে মুরগান আর সর্বানন্দ। কয়েক মাসে সর্বানন্দ অনেকবার হংকংয়ে গেছে। মিশনটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এই কনসাইনমেন্টটা আসে বেশিরভাগই জলপথে। এইগুলো ডেঙ্গায় নিয়ে আসে তেলেগু মৎস্যজীবী। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, ওখানে তেলেগু মৎস্যজীবী। তখন জেপি জানায় 1920 সালে যে ব্রিটিশরা শ্রীকাকুলামে হামলা করেছিল, তখন কিছু মহিলার বাচ্চারা নৌকা করে চলে এসেছিল। তারা আশ্রয় নিয়েছিল শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা থেকে অনেকবার তারা দেশে ফেরার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সরকার তাদেরকে আর দেশে ফেরায়নি। আর ওইদিকেও তাদের অবস্থা খারাপ। তাদের একমাত্র সাহারা ছিল আরিয়াপ্পা। আরিয়াপ্পা এই ব্যাপারটারই সুযোগ নিয়ে তাদেরকে বেআইনি কাজে যুক্ত করে ফেলে আর নিজেকে অনেক মালামাল করার চেষ্টা করে। তাদেরকে বলে, তোমাদেরকে যদি এখানে থাকতে হয় আমার কথা মতনই কাজ করতে হবে, আর তাদের আর দেশে ফেরারও হবে না। তাহলে তারা আর কী করবে? তখন আরিয়াপ্পার কথা মতনই কালোবাজারি কাজে যুক্ত হয়ে যায়। আরও কিছুদিন চলে সুরিয়ার ট্রেনিং। তারপরে সুরিয়ার ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে তাকে শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়, কারণ শিবা বা তার লোকজন আছে জেলখানায়, তাকেও জেলেই নিয়ে যাওয়া হবে। তারপরে তাকে জেলেও নিয়ে যাওয়া হয়। সুরিয়া তার ভাইকেই খুঁজতে থাকে, মানে তার দাদাকে। কিন্তু প্রথম দিকে সুরিয়া তার দাদাকে খুঁজে পায় না। হঠাৎ একদিন একটা দলের সঙ্গে নিজের স্বেচ্ছায় মারামারিতে জুটে যায়। আবার পরে মিটমাট করে নিয়ে তাদের সঙ্গে কাঠ খেলতে লেগে যায়। কাঠ খেলতে গিয়ে অনেক টাকা হেরে যায় সুরিয়া। এরপরে তাকে মারতে থাকে, তারা মারামারি করে। আর এই মারামারি তো দেখার মতো ছিল। তারপরেই চলে আসে শিবা। শিবার এন্ট্রি হয়ে যায়। শিবা আর সুরিয়া দুই ভাই ভাই লড়াই হচ্ছে। এ বলে ওকে দেখ, ও বলে ওকে দেখ, এমনই মারামারি। প্রথম দিকে সুরিয়া তো খুব মজাই পেয়েছিল, কারণ তার ভাইকে এতদিন পর খুঁজে পেয়েছে। কিন্তু সেও থেমে থাকে না, তারা দু ভাই প্রচণ্ড মারামারি করছে। তখন সুরিয়া বলে ওঠে, আমাকে মারলে জানে মেরে ফেলো, নইলে আমি যে বেঁচে গেলে তোমাকে মেরে ফেলবো। এই কথাটা শুনে শিবার পুরনো ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। তখন বুঝতে বাকি থাকে না এটাই ওর ভাই সুরিয়া। তখন সুরিয়াকে অনেক দূর থেকে দেখতে থাকে। আর সেখান থেকে বেলাতে শিবা নিজের পাওয়ার খাটিয়ে চলে আসে সুরিয়ার কাছে। সুরিয়া কোনোভাবেই শিবার সঙ্গে কথা বলতে রাজি নয়, কারণ শিবা বেঁচে আছে। তার সত্ত্বেও তাদের খোঁজখবর নেয়নি। কিন্তু সুরিয়া জানতো না যে শিবা বেঁচে আছে কি মরে গেছে। তার সত্ত্বেও 18 বছর ধরে সে খুঁজে চলেছে। সুরিয়া শিবার কাছে থাকতে চায়। এরপরে শিবা তাকে কোনোভাবেই রাখতে রাজি নয় সুরিয়াকে, কারণ এখানে থাকা মানে জীবনযুদ্ধ, মানে বাঁচবে কি মরবে তার কোনো ঠিক। তার সত্ত্বেও সুরিয়া সেই একঘেয়েমি করে আছে। সুরিয়া বলে, মা তো মারা গেছে 2 বছর হয়ে গেল, তাহলে আমি ওখানে ফেরত গিয়ে কী করবো? আমার তো তুমি ছাড়া কেউ নেই। এই কথাটা শুনে শিবা তো একটু চমকে যায়। শিবা অনেকক্ষণ ভাবতে থাকে আর তার
তারপরে তাকে রাখতেও রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় শিবা ছাড়া পেয়ে যায়, আর শিবা ছাড়া পেয়ে সুরিয়ার সঙ্গে দেখা করতে আসে। আর সুরিয়াকে বলে তুমিও 3 দিনের মধ্যে জেল থেকে ছাড়া পেয়ে যাবে। সেই দিনই সন্ধ্যেবেলায় দেখা করতে আসে। সুরিয়াকে বলে তোমার দাদা বৌদি আর ভাইপোকে বার করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার বৌদিকে বার করতে আমার সত্যি সমস্যা আছে, কারণ ওই এলাকার মহিলাদেরকে ওখান থেকে কিছুতেই বার করা যায় না, কারণ ওখানকার এটাই নিয়ম। তাই তুমি চিন্তা করো না, তবে তোমাকে বার করার সময় একটা এজেন্টের সঙ্গে তোমার পরিচয় হবে, আর একটা ফোন নাম্বার দিয়ে বলে যদি কখনো কোনো বিপদে পড়ো তুমি এই নাম্বারে ফোন করবে, আর একটা কোড নাম্বার বলছি সেটা মনে রাখবে, হোয়াইট স্যান্ড বলবে, তোমাকে তখনই সেনাবাহিনীরা তোমাদেরকে ছেড়ে দেবে। 3 দিন পর ছেড়ে দেয় সুরিয়াকে। আর বাইরে একটা আইনজীবীর সঙ্গে দেখা হলে সে জানায় সুরিয়াকে কোথায় যেতে হবে। বাইরে আসতেই দেখা হয়ে যায় একটা লোকের সঙ্গে। সেই সুরিয়াকে নিয়ে যায় একটা দ্বীপে, আর দ্বীপে গিয়েই দেখতে পায় যে একটা মহিলার প্রসব যন্ত্রণা আরম্ভ হয়েছে, আর একটা মহিলা ডাক্তার তার ট্রিটমেন্ট করছে। মহিলা ডাক্তার বলে খুব অবস্থা খারাপ, হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু মুরগান যেতে দিতে রাজি হয় না, কারণ এখানকার মহিলাদের বাইরে নিয়ে যাওয়া যায় না। মহিলা ডাক্তারটি কোনো উপায় না পেয়েই ওই নৌকার মধ্যেই সেই ডেলিভারি করে ফেলে। ডেলিভারি করে সদ্যজাত ছেলে জন্ম নেয়। ছেলেটি এমনই খারাপ অবস্থা, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মুরগান তাকে হসপিটালে যেতে দিতে রাজি হয়। এইদিকে মহিলা ডাক্তারটি নিজেকে পরিষ্কার করছে আর সুরিয়াকে বলছে তোমার ট্রিটমেন্টের প্রয়োজন, তুমি হসপিটালে দেখা করো, নইলে তোমার ওই জায়গাটা সেপটিক হয়ে যাবে। তারপরে সুরিয়া ওই সদ্যজাত মাকে দেখতে পারে। সদ্যজাত মা খুব কাকুতি মিনতি করছে, তার বাচ্চাটাকে একবারও দেখায়নি, সেই জন্য তার বুক ফেটে যাচ্ছে। সুরিয়ার এই কথাটা খুব কষ্ট হয়, আর সুরিয়া ভাবে কীভাবে এই মহিলাটিকে সন্তানের সঙ্গে দেখা করবে। এরপরেই এই দৃশ্য কাট হয়ে যায়। তারপরেই দেখানো হয় যে শিবা নিয়ে গেছে প্রধানের কাছে, বলে সুরিয়া তার নিজের ভাই। তখন প্রধান বলে সে নিজের হোক আর পরের, এখানকার থাকতে গেলে এখানে নিয়ম মানতে হবে। তারপরেই সুরিয়া নিজের বৌদি আর ভাইপোর সঙ্গে দেখা করতে আসে, আর তার বৌদি বলে প্রথমে শিবা ছোটোবেলায় খুব কান্না করতো তোমাকে নিয়ে, কিন্তু যত বড় হয়েছে তত কান্না বোঝা যায়নি, কিন্তু তোমার জন্য তার যে ভালোবাসা সেটা বোঝা যায়। এই কথাটা শুনে সুরিয়ার মন তো আবেগপ্লুত হয়ে পড়ে। তারপরেই সুরিয়া অনেক কিছু ভাবতে থাকে। সুরিয়া চলে যায় ওই মহিলা ডাক্তারটির কাছে নিজের ট্রিটমেন্ট করার জন্য। তারপরে মহিলা ডাক্তারটিকে সেই চার্লি পয়েন্টের কথা বলে, আর মহিলা ডাক্তারটি বলে এখানে কাউকে তুমি বিশ্বাস করো না, এমনকি আমাকেও না, এখানকার লোক একদমই ভালো। সুরিয়া চলে যাওয়ার মাত্রই জেপিকে মহিলা ডাক্তারটি কল করে, আর জেপি সেখানকার সেনাবাহিনীদেরকে ফোন করে দেয়। গ্রামের লোকজন মিলে চার্লি পয়েন্টের উদ্দেশ্যে রওনা দেয়। একটা বোটে থাকে মুরগান আর তার লোকজন। এদিকে একটা ডুবুরি নিয়ে এসে সে সোনার ব্যাগটা জল থেকে তোলে, আর জল থেকে তুলে তাদের বোটে তুলতেই যাবে, আর ঠিক সেই সময় শ্রীলঙ্কার সেনাবাহিনী তাদেরকে ধাওয়া করে। তাদের আর বোটে তোলা হয়নি ব্যাগটা, কোনো রকমের সুরিয়া ঠেলতে ঠেলতে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, কিন্তু প্রাণের ভয়ে এক সময় হাল ছেড়ে দেয় সুরিয়া, আর ব্যাগটাকে ছেড়ে দিয়েই তারা সেখান থেকে চলে আসে। ব্যাপারটা নিয়ে সবাই খুব চিন্তিত হয়ে পড়ে, সুরিয়াও অনেক চিন্তিত হয়ে যায়। তারপরে তাদের কিছু লোকজন ধরে নিয়ে যায় মুরগান বলে তোদের মধ্যে কেউ তো খবরই আছে, নইলে সেনাবাহিনীর কাছে খবর কে পাঠালো। তারপরে একজনকে মারতে মারতে তো মেরেই ফেলে মুরগান, আর যাদেরকে 2-1জনকে ধরেছিল তাদেরকেও আর ছাড়ে না। এই খবরটা মুরগানের বাবা পেয়ে যায়, আর মুরগানের বাবা সঙ্গে সঙ্গে চলে আসে, আর এসে বলে তুমি এটা কি করছো। এই বলেই মুরগানকে এক থাপ্পড় লাগিয়ে দেয়। তখনই মুরগানকে বলে আরিয়াপ্পা মুরগানকে বোঝায় যে তুমি যদি এরকম করে কাজ করো তাহলে তোমাকে তো ওরা মানবেই না, তা তুমি এটা করে ঠিক করোনি। যাই হোক, যখন মেরেই ফেলেছো লাশটাকে জলে ভাসিয়ে দাও। তারপরে আরিয়াপ্পার কথা মতনই লাশটাকে জলে ভাসিয়ে দেওয়া হয়। লাশটা ভাসতে ভাসতে গ্রামের কিনারায় এসে পড়ে। গ্রামের লোকজন তো হাউ হুতাশ করে কান্নাকাটি আরম্ভ করে দেয়, আর শিবা তো রেগে বেগে খুব আগুন। এবারে মুরগানের আড্ডাখানায় পৌঁছে গেছে শিবা। গুলিগালা চলছে, মারামারি চলছে, একে অপরের দিকে মুরগান আর শিবা বন্দুক তাক করে রেখেছে। আর বাইরের থেকে সুরিয়া সেই আওয়াজটা শুনতে পায়, আর অন্যান্য কয়েকজনও বাইরে ছিল, তারাও সেই আওয়াজটা শুনে তাড়াতাড়ি চলে আসে। এসে দেখে যে একে অপরের দিকে দুজনে বন্দুক তাক করে রেখেছে, আর আবহাওয়াটা খুব গম্ভীর। এই সময়ই চলে আসে আরিয়াপ্পা। আরিয়াপ্পা বলতে থাকে যে এই যে খপরিটা করেছে কাজ, এটা ঠিক করেনি, আর তোমাদেরকেও এখান থেকে ছাড়া হবে না যতক্ষণ না পর্যন্ত জানা যায় এই খবরটা সেনাবাহিনীদেরকে কে দিয়েছে। সুরিয়া বলে ঠিক আছে, আপনার তো সোনা নিয়ে দরকার, আমি যদি ওই সোনা এনে দিতে পারি তাহলে তো আমাদেরকে ছেড়ে দেবেন। তখন আরিয়াপ্পা বলে
হ্যাঁ ছেড়ে দেবো। পাটেলের লোকজন বিশ্বাস করে যে সেনাবাহিনীর বেড়া থেকে কোনো মতেই ওই সোনাটা ছাড়িয়ে আনা সম্ভব না। সুরিয়ার কনফিডেন্স দেখেই ওরা রাজি হয়েছিল। আর যখনই ওরা রাজি হয়ে যায় তখনই সুরিয়া আরেকটা ডিমান্ড করে বসে যে সদ্যজাত শিশুটি জন্ম নিয়েছে, তার মা এখনো তাকে দেখাই, সদ্যজাত মা যেন তার সন্তানকে দেখতে পায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। মুরগান তো কথাটা শুনে খুব রেগে যায়। মুরগান বলে, জানিস না এখানকার এলাকার মহিলাদের বাইরে যাওয়ার নিষেধ, এটা কোনো মতেই সম্ভব না। সবাই রাজি হতে থাকে সুরিয়ার এই ডিমান্ডে। পরে এই ডিলটা করে গ্রামে চলে যায়। এই গ্রামবাসীরা খুব খেপে যায় সুরিয়ার ওপরে যে এই যে কথাটা বলেছে যে এটা তো কোনোভাবেই সম্ভব না। তখন শিবা এসে গ্রামবাসীকে থামায় আর বলে, ও তো একটা প্ল্যান করেছে, তোমরা তো সেই প্ল্যানটাও করতে পারোনি, তবে আমরা চেষ্টা করলে দেখতে পারি ওর প্ল্যানটা কাজ হয় কিনা। এবার এই কথাটা শুনে গ্রামে তার সঙ্গে কাজটা করতে সকলেই রাজি হয়ে যায়। এরপরে সেই প্ল্যান মাফিক কাজ সৈন্যদেরকে কিছুদিন ধরে সুরিয়া ফলো করতে, তাদের আনাগোনা বা তাদের পদ্ধতিগুলো। তারপরে সুরিয়ার প্ল্যান করে ফেলে 3 দিন সময়, যা করার এই 3 দিনের মধ্যেই তাদেরকে করতে হবে। এরা দুটো আর্মি জিপও ম্যানেজ করে ফেলে আর সঙ্গে সঙ্গে প্ল্যানও করছে। যখনই ব্রাক থেকে সোনাটা বের হয়ে যাবে তারপরেই শুরু হবে ওদের মিশন। আর তাদের রাস্তাপথে পড়বে একটা ভারী জঙ্গল, সেই জঙ্গলটার মধ্যে দিয়েই হবে। আর ওই জঙ্গলটা পার হয়ে গেলেই হবে রাস্তা, আর রাস্তার মধ্যে পৌঁছে গেলেই তাদের আর ধরতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ে সোলজাররা, আর সোলজারদেরকে ফলো করতে থাকে সুরিয়ার টিমরা। প্ল্যান অনুযায়ী বাইকে থাকা এক সোলজারকে কাট করে ফেলে। তারপরে চলে যায় সেখানে সুরিয়া, আর হাতির সাহায্য নিয়ে তারা বাকি জিপগুলোকে আটকে ফেলে। শুধু মেন জিপটা আটকাতে পারে না, আর মেন জিপে সোলজারদেরকে বেঁধে ফেলে। বেঁধে ফেলার পর সেখান থেকে কন্টেনার বার করে নেয়, বার করে নিজেদের জিপে ভরে নেয়। ফোনের মধ্যে বাকি জিপগুলো চলে আসে, আর এই গাড়িটার মধ্যে ছিল শিবা আর সুরিয়া। ধরেই তারা করতে থাকে ওখানকার সোলজার। সুরিয়া আর শিবা একটা গাড়ি নিয়ে চলে আসে, কন্টেনারের মধ্যে ঢুকে দেয় তাদের গাড়িটা। স্বাভাবিকভাবেই তাদের গাড়ি চলতে থাকে। সৈন্যরা বুঝতেও পারে না যে ওর ভেতরে সুরিয়া আর শিবা। ইতিমধ্যেই দেখা যায় এক জায়গায় আর্মির চেকপোস্ট বসানো হয়েছে, সব গাড়িগুলোই চেকিং হচ্ছে, আর চেকিং হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে ছেড়েও দিচ্ছে। এরপরেই সুরিয়া আর শিবা বুঝতে পারে তাদের গাড়িও চেক হবে, এবার তারা ধরা পড়ে যাবে। তখন শিবা বলে, না তুই চলে যা, আমি আসবো। তো শিবার কথা কিছুতেই বিশ্বাস করে না সুরিয়া। সুরিয়া বলে, এরকম করেই তুমি 18 বছর আগে চলে গেছিলে। আর এরপরে ওদের গাড়ির সামনে যত গাড়ি ছিল সব গাড়িগুলোই চেকিং হয়ে গেছে, এবার ওদের গাড়ি পালা। কিছুতেই গাড়িটা এগোচ্ছে না। তখন সেনাবাহিনীদের মনে সন্দেহ হয় নিশ্চয়ই কোনো গোলমাল আছে, তারা ওয়ার্নিং শট দেয়। তখন সুরিয়া আর শিবা বুঝতে পারে তাদের আর বাঁচার উপায় নেই, এরপরে তারা ধরা পড়ে যাবে। তখন গাড়িটাকে জোরে এগিয়ে নিতে থাকে, আর সেনাবাহিনীদেরও গুলি চলতেই থাকে। এক পর্যায়ে বুঝতে পারে যে আর বাঁচার উপায় নেই, এবার ধরা পড়ে যাবে। তখন সুরিয়া আর শিবা গাড়ি থেকে দুজনই নেমে পড়ে, আর একদিকে দেখানো হয় যে শিবা একটা সেনাবাহিনীর গলা টিপে ধরেছে শিবা। আর শিবা সুরিয়াকে বলছে, তুই এখান থেকে চলে যা। কিন্তু সুরিয়া তো শিবাকে না নিয়ে যাওয়ার পাত্র নয়, তাই অনেক দূরে একটা টেলিফোন দেখতে পায়। টেলিফোনে গিয়ে জেপি দেওয়ার নাম্বারে কল করে হোয়াইট স্যান্ড বলে, আর চারিদিক থেকে গোলাগুলি একদম থেমে যায়, আর তাদেরকে সসম্মানে সেখান থেকে ছেড়েও দেয়। সুরিয়া শিবার দিকে এগুতে থাকে, আর শিবার সামনেই সেনাবাহিনীরা বলতে থাকে, এরা ইন্ডিয়ার সোলজার, এদেরকে ছেড়ে দাও। তখন শিবার রাগে ক্ষুব্ধ হয়ে যায়। তারপরে ওই কন্টেনারটা নিয়ে চলে আসে মুরগানের বাড়ি। হোটেলের সমস্ত লোকজন সেই কন্টেনারটা খুলে দেখে সোনার ভর্তি। তখন শর্ত অনুযায়ী লোকজনকে ছেড়ে দিতে বলে, আর এটাও বলে যে আরেকটা ডিল হয়েছিল, যে সদ্যজাত শিশুটি জন্ম নিয়েছিল তার মা এখন তাকে দেখেনি, সে যেন তাকে দেখতে হসপিটালে যেতে পারে। এরপরে হসপিটালের উদ্দেশ্যে সেই মহিলাটি রওনা দেয়, আর গ্রামে যেন উৎসবের দিন পালন হয়, কারণ এর আগে কোনো মহিলা ওই এলাকা থেকে বের হয়। সেটা যেন খুব হাসির খুশির দিন আর উৎসবের দিন। যখন মহিলাটি তার শিশুকে দেখে সেও খুব আনন্দিত হয়, আর সুরিয়াকে অনেক করে আশীর্বাদ দিতে থাকে। আর এদিকে মুরগানের তো মন খারাপ হয়ে বসে আছে। মর্গানের বাবা বলে ওঠে যে, তুমি কিছু মনে করো না, কার্টেলের কথাই আমার শেষ কথা। তারপরেই তার বাবা সেখান থেকে চলে যায়, আর মর্গানও তার বাবার এইরকম কথা শুনে অনেক বেশি কষ্ট পায়। আর মর্গানের বাবা যা মাত্রই মর্গানের ডানাত বলে, আপনি একবার অনুমতি দিন, ওই বুড়োটাকে আমরাই শেষ করে দেবো। তখন মর্গান বলে ওঠে, তুই ভুলে যাস না ওটা আমার বাবা হয়। এ কথা আজকে বলেছিস, আর কোনোদিন যদি বলিস তাহলে তোকেই মেরে ফেলবো। কোনো মেয়ে ওই এলাকা থেকে বাইরে গেছে, এটা তাদের উৎসব। আর এই উৎসবের মধ্যেখানে সুরিয়া বলে, ওদিকে আর ভাইপোকে আমি এখান থেকে নিয়ে যাব, কারণ এখানে জীবন খুব রিস্কি, আমি তোকে এখান থেকে নিয়েই যাব।
তখন শিবা বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি যদি এখান থেকে চলে যাই বাকি লোকগুলো কি করবে, বাকি লোকগুলো জীবন সংশয় হয়ে পড়বে, লোকগুলোই তার পরিবার হয়ে উঠেছে, তাই পরিবারকে বিপদে ফেলে সে কোনো রকমই এখান থেকে যাবে না। ওরই মধ্যে খবর আসে যে আরিয়াপ্পা মারা গেছে। আরিয়াপ্পা মারা যাওয়ার কথাটা শুনে সকলেই ভীত হয়ে যায়, কারণ মুরগানকে এতদিন আরিয়াপ্পাই সামলে এসেছে। এরপরে মুরগান যে তাদের প্রতি কি অন্যায় করে, মুরগান তো এবার বেশভূষা ধারণ করেছে। তার দেখানো হয় আরিয়াপ্পাকে জলে চুবানো হচ্ছে আর তোলা হচ্ছে, আর না জানার কিছু ভান করে এসে কাটেলের লোকজনের সামনে দাঁড়িয়ে হাজির হয় মুরগান। মুরগান বলে তার বাবা হুইল চেয়ার থেকে জলে পড়ে গিয়ে মারা গেছে। তখন মুরগান এসে ভালো সাজার ভান করে আর কাটেলের লোকদেরকে বলে, আমার একটা একান্তই ইচ্ছা আছে, আমার বাবা যেহেতু এখন গ্রামবাসীদের প্রতি সদয় হয়েছিল, তাই আমি ভাবছি গোটা গ্রামবাসীকে আমি আমার বাড়িতে আহ্বান জানাবো। আর ওইদিকে শিবা তো এই কথাটা শুনে খুব রেগে যায়। হঠাৎ মুরগানের এইরকম পরিবর্তন গ্রামে চলে আসে। তারা গ্রামে এসে দেখে যে প্রধান যে লোকটা ধোকা দিয়েছে সেই লোকটাকে একদম মেরেই ফেলেছে। শিবা ভয় পেয়ে যায় আর সূর্যাকে বলে, তুই এখান থেকে চলে যা। সূর্যা বলে, না, আমি এখান থেকে কিছুতেই যাবো না তোমাকে না নিয়ে। সূর্যা জানিয়ে দেয় যে আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। 18 বছর ধরে তুমি চলে আসার পর মা ঠিকভাবে আমার সাথে কথাও বলেনি। এতে বুঝতে পারে শিবা মা বেঁচে আছে। যেদিন দেখা হয়েছিল সেদিন মিথ্যা কথা বলেছিল সূর্যা। এটা বুঝতে পেরে শিবা খুব রেগে যায় আর শিবা এটাও বুঝতে পারে যে আসল উদ্দেশ্যই ছিল তার কাছাকাছি থাকা। তারপরে শিবা কনসাইনমেন্টের নাম্বারটা সূর্যাকে বলে দেয় আর বলে, ওই কনসাইনমেন্টে কন্টেনারের দায়িত্বে কিন্তু আমি থাকবো। দেখা যায় সন্ধ্যেবেলায় একদিন কি মর্গানদের বাড়িতে সকলে নিমন্ত্রিত হয়ে এসেছে আর সেখানে ভালো মতনই আপ্যায়ন হচ্ছে। তাদেরটা ভাবতে পারেনি যে মর্গান এতটা পাল্টে যাবে। যাই হোক, তাতে খুব খুশি হয়েছিল গ্রামবাসী। এদিকে মর্গান কার্টেলের একজনকে ভেতরে ডেকে নিয়ে যায় আর ডেকে নিয়ে গিয়ে সমস্ত কথা বলে। মুরগান বলে যে সূর্যা শিবার মধ্যে কেউ ইনফরমেশনগুলো পুলিশকে দিচ্ছে, তার ডকুমেন্টসগুলো সেই কার্টেলের একজনকে দিয়ে দেয়। আর এই খবরটা দিয়েছিল মুরগানেরই ডান, কারণ এটা হচ্ছে জিকের এই খবরের লোক। আর জিকের সঙ্গে কালকে এই দেখা করেছিল। জিকে আসলে মুখোশ পরে থাকতো ভালো মানুষের কাছে। এই ডকুমেন্টসটা পেয়ে কার্টেলের লোকজন হকচকিয়ে যায় আর বাইরে এসে ডাইরেক্ট শিবাকে জিজ্ঞাসা করাও ব্যাপারটাতে খুব ঘাবড়ে যায়। আর সূর্যাকে বাঁচানোর জন্য শিবা নিজের ঘাড়ে সমস্ত দোষটা চাপিয়ে নেয়। মুরগান আসল রূপ দেখিয়ে দেয়। মুরগান বলে যে খপরিটাকে মেরে ফেললেই হবে না, ওই কনসাইনমেন্ট নাম্বারটা খপরিটা গ্রামের কাকে কাকে না বলে মুরগান বলে তাহলে সকলকেই মরতে হবে। তখন শিবা বলে, না, আমি কাউকে বলিনি, আমিই জানি। কিন্তু কাটেলের লোকজনও সবাই গ্রামবাসীকে মারার জন্য ভোট দিয়ে দেয়। পিছু থেকে ছুরি মেরে দেয় শিবাকে। আর যেখানে খাওয়া দাওয়া আমোদ প্রমোদ হচ্ছিল সেখানে এখন মৃত্যুর তাণ্ডব চলছে। একে একে সবাইকে মেরে ফেলছে মুরগানের লোকজন। এইদিকে দেখানো হয় সূর্যা সেই মহিলা ডাক্তারটাকে মনের সব কথা খুলে বলছে। মহিলা ডাক্তারটা বলতে থাকে, তুমি তোমার দেশে ফিরে যাও। অনেক করে বোঝায় কিন্তু সূর্যা তার দাদাকে ছাড়া যাবে না এটা জানিয়ে দেয়। মহিলা ডাক্তারটা বলে, তোমার দাদা তো একটা রাক্ষস, তোমার দাদা তো তোমার বাবাকে মেরেছে। দিয়ে সূর্যা বলে, না, সেটা তোমার ভুল, বাবাকে মেরেছিলাম আমি। সূর্যার বাবা একদিন সূর্যার মাকে মারছিল, কিন্তু তার দাদা আটকাতে গেলে তার দাদাকে বেধড়ক। শিবা ছিল শান্ত প্রকৃতির, কিন্তু সূর্যা ছিল একটু উচ্ছৃঙ্খলপনা। সে একটা কাস্তে দিয়ে তার বাবাকে আঘাত করে আর তার বাবা ওখানেই মারা যায়। আর শিবা সেই দোষটা চাপিয়ে নেয় নিজের ঘাড়ে আর সেখান থেকে পালিয়ে যায়। আর মহিলা ডাক্তারটির মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয়ে গেছে। সূর্যা ওখান থেকে যেতে চাইলে মহিলা ডাক্তার আর তাকে যেতে নিষেধ করে। এর মধ্যে সূর্যা তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে সূর্যা যে মহিলা ডাক্তারটির জানলার দিকে কেমন একটা ভাবে তাকাচ্ছে। তখনই কিছু একটা গোলমাল বুঝতে পেরে সে ওইখান থেকে ছুটতে চলে আসে গ্রামের উদ্দেশ্যে। ওখানে লোকজন মেরেই চলছিল গ্রামের লোকজনকে। কিছুজন তো দরজা ভেঙে বাইরে চলে আসে, কিন্তু বাইরে এসেও তাদের কোনো রক্ষা হয় না। শিবা অনেক লোককে মেরে দেয় মুরগানের, তারপরেই অনেক গ্রামবাসীকে ওখান থেকে বারও করে দেয়। এরপরে শিবা লুটিয়ে পড়ে সেখানে। শিবাও মারা গেছে। সূর্যা এসে কপালে হাত দেখে দ্বীপের তীরে অনেক মানুষের মৃতদেহ, আর যারা বেঁচে আছে তাদের অবস্থা তো খারাপই। আর এক পাশে দেখে তার ভাইপো বসে, তার ভাইপো একা একা বসে আছে। এই ব্যাপারটা যেন তাকে খুব রাগান্বিত করে তুলেছে। আর তার দাদা বৌদির লাশকে জড়িয়ে ধরেও কাঁদছে খুব। একটা নৌকার দড়ি ধরে টানতে লেগে যায়। আর এই দৃশ্যটা যখন গ্রামের প্রধান দেখতে পেয়ে যায়, তার পণ্ডিত বাবার কথা মনে পড়ে যায়। 1920 সালে যখন আক্রমণ করেছিল ব্রিটিশরা, তখন তার পণ্ডিত বাবা বলেছিল আমাদেরকে একজন বাঁচাতে আসবে, তার পিছনে টাটু থাকবে আর সে একটা নৌকার দড়ি ধরে টানতে থাকবে। সেই দৃশ্যটা থেকে তার মনে পড়েছিল। আর সূর্যার পিঠেও ট্যাটু আছে। সে সূর্যাকে রাজা ভাবতে আরম্ভ করে দেয়। আর সূর্যার সঙ্গে সঙ্গে সেই নৌকার দড়ি গ্রামের সকলেও টানতে থাকে। এর মধ্যেই ওরা সমুদ্রে পাড়ে নিয়ে চলে আসে নৌকাটাকে। আর বাকি লোকজন মিলে চলে এসেছে মর্গানের বাড়িতে। মর্গানের বাড়িতে এসে মর্গানের লোকজনকে মেরে ফেলেছে অনেকজন। সূর্যা আর গ্রামবাসী ওই ঘরে প্রবেশ করে দেখে মুরগান একটা কাঁচের ঘরের মধ্যে ভরা। আর যার পরই দেখতে পায় মুরগানের লোকজন গ্রামবাসীর কাছে গুলি তাক করে আছে। গ্রামবাসীও তাদের দিকে তাক করে আছে গুলি। আর এদিকে সূর্যা মর্গানের উদ্দেশ্যে আস্তে আস্তে যায়, কাঁচের ঘরেতেই প্রবেশ করে। কাঁচের ঘরে মর্গানকে
খুব মারে, যেন কি যুদ্ধ একে অন্যকে দেখার মতন। তারপরে মর্গান মরার আগে বলে যায়, আমি জানতাম খপরিটা তুই, শুধুমাত্র তোর ভাইকে মেরেছি আমি ইচ্ছা করিনি, আর গ্রামবাসীকেও ইচ্ছা করি। তারপরে মর্গানকে মরতে দেখে গ্রামের বাসীরা তো খুব আনন্দিত হয়ে যায়, এবারে বুঝতে পারে হয়তো তাদের জায়গায় তারা ফিরে পাবে। তারপরে এদিকে দেখা যায় গ্রামের একজন চলে এসেছে ইন্ডিয়াতে এসে সুরিয়ার ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ করে যা দেখে সে এটার জন্য প্রস্তুত ছিল না। সে দেখে সুরিয়া একজন পুলিশ কনস্টেবল। যখন গ্রামে ফিরে সবাইকে বলবে সুরিয়ার আসল পরিচয়, তখন গ্রামবাসী কি সুরিয়াকে রাজা হিসাবে মেনে নেবে, না কি পরিণতি ঘটবে সুরিয়ার সাথে, সেটাই দেখতে হবে। আর অন্যদিকে দেখা যায় মুরগান আর আরিয়াপ্পার মৃত্যুর পর তার আরেক ছেলে ফিরে, মুরগানের থেকেও সে বেশি খতরনাক। তার চিত্র দেখানো হয় না, কিন্তু সে অনেক মানুষকে মেরে ফেলছে এরকম দৃশ্য দেখানো হয়। আর অন্যদিকে দেখা যায় ডাক্তারটি আর জেপির সঙ্গে দেখা হয়। জেপি তখন মহিলা ডাক্তারকে বলে, তুমি সব কথা বলে দিতে চাও না সুরিয়াকে বললে তোমাকে কিন্তু সুরিয়া ক্ষমা করবে না, তুমি জানতে গ্রামবাসীকে মারা হবে, তুমি জানতে গ্রামবাসীকে সহ সুরিয়ার দাদা বৌদিকেও মারা হবে, তা সত্ত্বেও সুরিয়াকে ভালোবাসার জালে আটকে রেখেছিলে। এটা যখন সুরিয়া জানবে, মহিলা ডাক্তারটিকে বলে, এরবারে তোমার ইচ্ছা, তুমি যা খুশি তাই করতে পারো। এইভাবেই মুভিটি 3 দিকে 3টে মন নিয়েই শেষ হয়ে যায়। ঠিক কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবে না, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।